সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন চন্দ্রের রত্ন মুক্তা। এই মুক্তা পাথর যে আপনারা ব্যবহার করেন, কতটা সঠিক ব্যবহার করেন বা এইটায় কি গুণ কি দোষ, আসলে কতটা উপকৃত হন, প্রকৃত কথা বলতে গেলে একটি কথাই এসে যায়, তা হচ্ছে রত্ন পাথরের কথা উঠলেই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ ভুল নাম্বারে বা রং নাম্বারে ডায়াল করে, অর্থাৎ ম্যাক্সিমাম লোকই রত্ন পাথর কিনে ঠকে থাকেন। তাই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আমার দর্শকদের, যাতে আমার কোনো দর্শকরা নকল পাথর কিনে প্রতারিত না হয়, তার জন্য আমার এই ভিডিওর আয়োজন। আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। সর্বপ্রথম আসি জ্যোতিষশাস্ত্রে চন্দ্র গ্রহের কুপ্রভাব নষ্টের জন্য বা বিনষ্টের জন্য আমরা মুক্তা পাথর ধারণ করে থাকি। এই জ্যোতিষশাস্ত্রে মুক্তাকে চন্দ্রের প্রিয় রত্ন বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই তো মুক্তার নাম শশীরত্ন, শশীপ্রিয় এবং শশীকান্ত প্রভৃতি। তাছাড়া আয়ুর্বেদ জগতের একমাত্র বীর্য বাদে সকল প্রকার রোগ বিকার থেকে মুক্তি দেবার সর্বৌষধি প্রস্তুত করতে মুক্তা ভস্ম প্রধান উপাদান। গঠনজাত ভিন্নতার দিকে তাকালে স্পষ্টত বোঝা যায় আসল ও লালিত মুক্তার মধ্যকার সুস্পষ্ট পার্থক্য। শুধুমাত্র বাহ্যিক আকৃতিতে নয়, প্রস্থচ্ছেদ এর অভ্যন্তরের স্তরগুলির বিন্যাসের দিকে তীক্ষ্ণ নজর দিলে সন্দেহাতীতভাবে আসল ও লালিত মুক্তার সঠিক পরিচয় পাওয়া যায়। সেক্ষেত্রে সূক্ষ্ম দৃষ্টি আবশ্যক। সুপ্রিয় দর্শক, এছাড়া বাজারে কৃত্রিম উপায়ে প্রস্তুতকৃত নকল মুক্তাও কিন্তু পাওয়া যায়। এটা প্লাস্টিক জাতীয় পদার্থ দ্বারা তৈরি। বেদ পুরাণাদি সহ বিভিন্ন শাস্ত্রে বর্ণিত আছে, রোহিণী নক্ষত্রের শেষ 15 দণ্ডের মধ্যে যদি প্রবল বৃষ্টিপাত হয় এবং ওই বৃষ্টির জল সাগরে নিমজ্জিত হলে মৎস্য, শঙ্খ ও ঝিনুকের মধ্যে মুক্তার জন্ম হয়। আবার ওই বৃষ্টির জল বাঁশগাছে পড়লে বংশলোচন, গরুর মাথায় পড়লে সেই গরুর মাথায় গোরচনা, সাপ, ব্যাঙ, হাতির মাথায় পড়লে মহামূল্যবান মণির সৃষ্টি হয়। তন্মধ্যে সাপ ও ব্যাঙের মাথায় মণি আর অন্য প্রাণীদের মাথায় মুক্তার জন্ম হয়। জ্যোতিষশাস্ত্র মোতাবেক হাতে চন্দ্রের ক্ষেত্র, অর্থাৎ এই ক্ষেত্রটি, চন্দ্রের ক্ষেত্রে কালো তিল, বিন্দু, জব, জাল প্রভৃতি চিহ্ন থাকলে এবং ছায়ারেখা বা বিদেশ ভ্রমণ রেখা কাটাকাটি হলে, অথবা জন্মছকে চন্দ্র নিচস্থ, কুগ্রহযুক্ত বা দৃষ্ট ও জন্ম লগ্নের ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে চন্দ্র অবস্থান করলে বা পাপগ্রহের দশান্ত দশায় মুক্তা পরিধানে শুভ ফল পাওয়া যায়। যাদের জন্ম কর্কট রাশি বা কর্কট লগ্ন, তাদের জন্য মুক্তা উত্তম প্রতিকার। প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য 8 থেকে 10 রতি আর নারীদের জন্য 7 থেকে 8 রতি আংটিতে, লকেটে বা বাহুতে ধারণ করা চলে। অবশ্য মুক্তার গুণগত মান ও জন্মছকে চন্দ্রের দুর্বলতার উপর নির্ভর করে ওজনের রদবদল করা হয়। বিশুদ্ধ বা উৎকৃষ্ট মানের মুক্তা আপনারা কিভাবে চিনবেন? যে মুক্তা শ্বেতবর্ণা, আকারে বৃহৎ, স্নিগ্ধ, স্বচ্ছ, সুনির্মল, অধিক সমুজ্জ্বল, নক্ষত্রের মতো উজ্জ্বল, ছিদ্র, ফাটল, বিন্দু চিহ্ন রহিত, সেই সকল মুক্তা শোধন করে পরিধান করলে অশুভ চন্দ্র প্রশমিত হয়ে ধারণকারীর প্রচুর কল্যাণ সাধন করে। এমনকি ধারণকারীর জীবনের বিষাদমগ্নতা, আনন্দহীনতা, মানসিক বিকারগ্রস্ততা, কষ্টকর পারিবারিক জীবন থেকে মুক্তি লাভের এক মূল হাতিয়ার হলো এই মুক্তা। এক কথায় চন্দ্র মানব মনের উপরকার বিরূপ প্রভাব মুক্ত করতে প্রচুর ফল প্রদান করে। সুপ্রিয় দর্শক, এবার আসি অশুদ্ধ বা নিকৃষ্ট মানের মুক্তা কি, অর্থাৎ কোন মুক্তার মান খুব নিম্নমানের। আপনারা এই নিম্নমানের মুক্তা আমার ভিডিওটি সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা এইটা কেনার সময় ধরতে পারবেন, তাহলে এই মূল্যবান অর্থ নষ্ট হবে না আশা করি। যে সকল মুক্তার আকৃতি অস্বাভাবিক রূপে বড় অথচ অমসৃণ, অস্বচ্ছ, তাছাড়া যে মুক্তার গায়ে শঙ্খ বা ঝিনুকের মাংসল অংশ লেগে থাকে, দেখতে মাছের চোখের মতো
কৃষাঙ্গ, সুগোল এবং মসৃণ না হলে সেই মুক্তা নিকৃষ্ট মানের বলে জানবে। দাগ, ফাটল ও বিরূপ বর্ণের হলে সেই মুক্তা আদৌ ব্যবহার করা উচিত হবে না। এতে উপকারের বদৌলতে অপকারই বেশি হবে। শুদ্ধ মুক্তার পরীক্ষা, যে আপনার মুক্তাটি সঠিক কিনা, এটা পরীক্ষা করার বৈজ্ঞানিক উপায়ে মুক্তা পরীক্ষা করা খুবই কঠিন। আর ল্যাব আমাদের দেশে নেই বললেই চলে, নেই বললেই কি নেই। ইন্ডিয়াতে যা আছে তাও বেশিরভাগ রত্ন জহুরিদের আন্ডারে সেগুলা চলে। ফোন দিয়ে বলে দিল হয়তো যে হ্যাঁ আমার মুক্তা একটি পাথর গেছে, পাথরটি একটু ভালো বলে দিয়ে। তাই মুক্তা চোখে দেখে বা এর বৈজ্ঞানিক পরীক্ষা বাদে আমি আপনাদের কিছু পরীক্ষা তুলে ধরব, যার দ্বারা আপনারা বুঝতে পারবেন মুক্তাটি সঠিক কিনা। বিজ্ঞানীরা মুক্তার উপর শক্তিশালী রঞ্জন রশ্মি পতিত করে ছায়াচিত্র তুলে দেখেন মুক্তার ভিতর অন্য কোনো পদার্থের উপস্থিতি নেই, তাহলে সেটি বিশুদ্ধ মুক্তা, আর থাকলে সেটি কালচারাল মুক্তা বা চাষের মুক্তা। এছাড়া মুক্তার সহজ পরীক্ষার একটি পদ্ধতি আছে, সেটি হলো একটি পাথরের পাত্রে লবণ ও ক্ষার সমানভাবে মিশ্রিত করে গোমূত্র দ্বারা পাত্রটি পূর্ণ করে তার মধ্যে মুক্তাটিকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে অতঃপর তুলে এনে ধানের তুষের সঙ্গে দীর্ঘক্ষণ ঘর্ষণ বা মাজন করলে যদি মুক্তার রঙের কোনোরূপ পরিবর্তন বা বিকার না ঘটে, তাহলে ধরে নেবেন ওই মুক্তাটি সর্বোৎকৃষ্ট। আবার দ্বিতীয় উপায় হচ্ছে, একটি মুক্তাকে মাছের পেটের মধ্যে স্থাপন করে 8-10 মিনিট ধরে তেলে ভাজুন। এবার মাছটিকে ঠান্ডা করে ওই মুক্তাটিকে বের করে আনুন। আনার পর তুষের ছাই দ্বারা ঘর্ষণ বা মাজন করলে মুক্তার রং কোনোরূপ পরিবর্তন না ঘটলে সেটিকে সর্বশ্রেষ্ঠ মুক্তা বলে জানবে। সুপ্রিয় দর্শক, এবার আসি মুক্তার বর্ণ। বিশুদ্ধ মুক্তা সাধারণত সাদা হওয়ারই কথা, তবে অনেক সময় হালকা লাল, গোলাপি, কালচে, ধূসর বর্ণের, বেগুনি, সবুজ, নীলচে বিভিন্ন বর্ণের মুক্তাও কিন্তু কম প্রাপ্ত নয়। তন্মধ্যে শ্বেত ছায়া বিশিষ্ট মুক্তা বিপ্রবর্ণের, রক্তিম ছায়া বিশিষ্ট মুক্তা ক্ষত্রিয় বর্ণের, পিত ছায়া বিশিষ্ট মুক্তা বৈশ্যবর্ণের এবং কৃষ্ণ বা কালো ছায়া বিশিষ্ট মুক্তাকে শূদ্র বর্ণের বলা হয়। বিশুদ্ধ বর্ণ বৈষম্যের উপর ফলাফলের অনেকটা তারতম্য ঘটে থাকে। এবার আসি মুক্তার উপকারিতা কী। মুক্তা ব্যবহারে সর্বপ্রথম কাজ হচ্ছে রূপ লাবণ্যতা বৃদ্ধি করে ও সৌন্দর্য বৃদ্ধি পায়। সেই সঙ্গে ধারণকারীর মধ্যে মানবিকতার বহিঃপ্রকাশ, পরদুঃখ কাতরতা, স্নেহ, মায়া, মমতা, প্রেম, দাম্পত্য সুখ, শান্তি, কল্পনাপ্রবণ, আবিষ্কারক, বিদেশ ভ্রমণ, সাহিত্য, সঙ্গীত, শিল্পী, বৃত্তিসহ আঁকা লেখা প্রভৃতিতে সুনাম যশ বৃদ্ধি পায়। বিপরীতে লাম্পট্য, নীচতা, কাপুরুষতা, মানসিক অশান্তি, নীতিহীনতা, চৌর্য বৃদ্ধিতে আসক্তি, বিপরীত লিঙ্গের সঙ্গে সম্ভোগ, মদ্যপান, কুকর্মে লিপ্ত, ভ্রমণজনিত দুর্ঘটনা, এমনকি ঠান্ডাজনিত রোগ, সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, হৃদরোগ, ক্যান্সার, উন্মাদ রোগ, বাত, পিত্ত সহ বিষাক্ত রোগ ব্যাধির উপক্রম, যকৃতের রোগনাশক, শৃগাল, কুকুর, সাপ, বিছা প্রভৃতির বিষ বিনষ্টে মুক্তা মন্ত্রের ন্যায় কাজ করে। পুরাণাদি গ্রন্থে বর্ণিত আছে, চন্দ্রের অভিশাপজনিত কারণে যক্ষারোগ হলে মহামুনি নারদের পরামর্শ মতো মুক্তা ধারণ বা মুক্তা ভস্য সেবন করে রোগ মুক্তির কথা। তাই সুপ্রিয় দর্শকবৃন্দ, সর্বদা মনে রাখবেন, অশুদ্ধ মুক্তা ধারণে আয়ু ক্ষয় এবং শুদ্ধ মুক্তা ধারণে আয়ু বৃদ্ধি পায়। এমনকি দুর্ঘটনাজনিত কারণে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচায় শুদ্ধ মুক্তা। তাই তো মুক্তা পরিধানের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা ওজন নির্ণয় করে এবং বিশুদ্ধ মুক্তা সংগ্রহ করে শোধনপূর্বক রূপতে ধারণ করলে উত্তম ফল প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আসি বিভিন্ন দেশের বিভিন্ন জাতের মুক্তা। এর মধ্যে আপনি কোনটি নেবেন, মানে কোনটি গ্রহণ করবেন, তা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন দেশের কোন মুক্তাটি ভালো।
সমুদ্রচারী ঝিনুকের মুক্তা, যেমন আরব সাগরের উপকূল, জাপান, অস্ট্রেলিয়া, ব্রহ্মদেশ, মুম্বাই, পারস্য উপসাগর, বঙ্গোপসাগরের উপকূল, সিংহল দ্বীপ সহ পূর্ব উল্লেখিত সমুদ্র উপকূলবর্তী বিশেষ এক শ্রেণীর ঝিনুকের গর্ভে মুক্তা পাওয়া যায়। এই মুক্তার প্রায় সিংহভাগই বিশুদ্ধ এবং বাজারে প্রাপ্ত সবচেয়ে উপকারী মুক্তা বলে গণ্য। দ্বিতীয়ত আসি শঙ্খ মুক্তা। সমুদ্রচারী বড় আকৃতির বিশিষ্ট ধরনের শঙ্খের মধ্যে এই মুক্তা জন্মায়। ভারত মহাসাগর, সিংহল দ্বীপ এর উপকূলবর্তী অঞ্চল থেকে উক্ত শঙ্খ সংগ্রহ করে মুক্তা আহরণ করা হয়। এই শঙ্খ থেকে হাতের শাখা তৈরি হয়। হিন্দুরা যে শাখা ব্যবহার করে, হিন্দু মহিলারা এই বিবাহিত নারীদের বিবাহের প্রতীক যে শাখা, এই শাখা তৈরি হয় কিন্তু এই শঙ্খ দ্বারা। এই শঙ্খের ভিতরে যে মুক্তা পাওয়া যায়, এই মুক্তাগুলো যদিও একটু গোলাপি বর্ণের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তবুও এই মুক্তা দুর্লভ এবং এর মূল্য অনেক বেশি এবং কার্যকারী ক্ষমতাও কিন্তু অনেক 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 গুণ বেশি। এবার আসি মৎস্য মুক্তা। সাগরের বৃহৎ তিমি মাছ, এমনকি বড় আকৃতির মাছের মাথায় এই মুক্তা জন্মায়। এই মাছের মুক্তা আকারে অনেক বড় এবং সেই তুলনায় ওজনে অনেকটা হালকা ও উজ্জ্বলতা কম বলে এই মুক্তা তেমন একটা কাজ করে না। তারপর আসি গজমুক্তা। বয়স্ক হাতির দাঁতের কোষে এবং মস্তিষ্কে এক ধরনের মুক্তা জন্মায়। এ সকল মুক্তা গোলাকৃতি বিশিষ্ট, মসৃণ হলেও দীপ্তিহীন বলে তেমন একটা শুভ ফল প্রদান করে না। এরপর আসি দর্শকবৃন্দ সর্পমুক্তা। বিষধর সাপের মস্তকে এমনকি অজগরের মাথায় নীলচে রঙের এক ধরনের মুক্তা পাওয়া যায় বলে শোনা যায়, কিন্তু বর্তমানে এগুলি তেমন একটা পাওয়া যায় না বলে এর দুর্বলতা বেশি এবং প্রচুর মূল্য। এরপর আসি বরাহ মুক্তা। বন্য শূকর বা বরাহের দন্তমূলে যে মুক্তা জন্মায় তাকে বরাহ মুক্তা বলে, এটা নিকৃষ্ট মানের। এরপর আসি বংশমুক্তা। প্রাচীনকালে বাঁশগাছের মধ্যে এক ধরনের মুক্তা জন্মাতো, অবশ্য এখনও জন্মায়, তবে তা কদাচিৎ এবং আকারে খুবই ছোট বলে এর তেমন একটা কার্যকারিতা নেই বললেই চলে। এরপর আসি ভেক মুক্তা, মানে ব্যাঙের মাথায়। বড় আকৃতির ব্যাঙের মাথায় মুক্তা জন্মায়। এই মুক্তা খুবই দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য, তবে এর কার্যকারী ক্ষমতা বিরল। বর্তমান যুগের প্রাপ্ত মুক্তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুক্তা বলে বিবেচিত এই ভেক মুক্তা। সুপ্রিয় দর্শক, এরপর আসি কালচারাল মুক্তা বা চাষের মুক্তা। পূর্বেই বলেছি মুক্তা দুইভাবে উৎপন্ন হয়। এক, ঝিনুকের গর্ভে প্রকৃতিগতভাবে জন্মায়। দ্বিতীয়, ঝিনুককে লালিত পালিত করে কৃত্রিম উপায়ে স্বল্প সময়ে মুক্তা উৎপাদন করা হয়। এই দ্বিতীয় প্রণালীটি কালচারাল মুক্তা বা লালিত মুক্তা বা চাষের মুক্তা বলে পরিচিত। আজকাল জাপান, বার্মা, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে মুক্তার চাষ হচ্ছে। বার্মার মুক্তাকে বার্মিজ মুক্তা, জাপানের মুক্তাকে জাপানি মুক্তা এবং দক্ষিণ আফ্রিকার মুক্তাকে সাউথ সি মুক্তা প্রভৃতি দেশের নামে নামকরণ করা হয়। অবশ্য এসব দেশে প্রকৃতিগতভাবে উৎপন্ন বিশুদ্ধ মুক্তাও কিন্তু পাওয়া যায়। আবার কোথাও কোথাও সামুদ্রিক ঝিনুককে জীবিত অবস্থায় ধরে এনে ঝিনুকের মাতৃগর্ভে শক্ত বালুকণা ইনজেক্ট করে, বিশেষ করে ভারতের উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী বড় বড় পুকুর, ডোবা, হ্রদের মধ্যে লালন পালন করা হয়। এ সকল মুক্তা সুগোল, মসৃণ এবং উজ্জ্বলতা সম্পন্ন হলেও এতে ক্ষুদ্র ক্ষুদ্র অতি সূক্ষ্ম ছিদ্র থাকে। সচরাচর এসব মুক্তা গহনার কাজে ব্যবহৃত হয়। জ্যোতিষে বা গ্রহ নক্ষত্রের প্রতিকারে এসব মুক্তা তেমন একটা কাজ করে বলে মনে হয় না, বা আমি আমার সুদীর্ঘ এই 19 বছরের জ্যোতিষ চর্চার জগতে আমি এই ধরনের মুক্তা ধারণকারীদের মুক্তার কুফল থেকে মুক্ত হতে দেখিনি। সুপ্রিয় দর্শক, এবার আসি মুক্তার বিভিন্ন প্রকার দোষ এবং এই দোষযুক্ত মুক্তা ধারণের কুফল। বিভিন্ন শাস্ত্র মোতাবেক মুক্তার মহাদোষ হলো 4টি। যেমন মুক্তার গায়ে শক্তির অংশ লেগে থাকা, কর্কশ, উজ্জ্বলতাবিহীন, ওজনে হালকা, সেই সঙ্গে দাগ, বিন্দু, ফাটল, বিরূপ বর্ণের প্রভৃতি দোষযুক্ত মুক্তা শুধুমাত্র গ্রহবৈগুণ্যই নয়, গয়নায়ও ব্যবহারের অযোগ্য। তাই এই দোষযুক্ত কিছু মুক্তার বিবরণ আমি এখানে দিতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার হাতের আংটিতে ধারণকৃত মুক্তাটি দোষযুক্ত না দোষমুক্ত। সর্বপ্রথম আসি ফাটা মুক্তা। যদি কোনো মুক্তার মাঝখানে ফাটা বা কাটা থাকে
তাহলে ওই সকল মুক্তা ধারণকারীর জীবনে ভয়, মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি, এমনকি সর্দি, কাশি, বাত, পেটের গোলমাল প্রভৃতি দেখা যায়। কৃষ মুক্তা, যে মুক্তা দেখতে কর্কশ, উজ্জ্বলতাবিহীন, লম্বা এবং সরু, এই সকল মুক্তা পরিধানে বুদ্ধি, বিবেক, বিবেচনা লোপ পায়, এমনকি বিদ্যা শিক্ষায় বাধা ঘটে থাকে, এমনকি শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করে। এক কথায় ফেসবুক, ইউটিউব, টুইটার প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট করায় অবশেষে লেখাপড়া বন্ধ করে দিতে পারে। এবার আসি কৃষ পার্শ্ব মুক্তা, যে মুক্তার এক পাশ সিঁড়ের মতো চ্যাপ্টা, অন্য পাশ মোটা এবং গোল, সেই সকল মুক্তা পরিধান করলে গ্যাস, অম্ল, বায়ু, পিত্ত দোষ বৃদ্ধি পায়, এমনকি পক্ষাঘাতিক বাতের প্রবণতা দেখা দেয়। এরপরে আসি মৎস্য দোষযুক্ত মুক্তা, মাছের মতো চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট মুক্তা অবশ্যই বর্জনীয়, নচেৎ অর্থ সম্পদ ও সম্পত্তি বিনাশ অবধারিত। চিপিটক দোষযুক্ত মুক্তা, যে মুক্তা দেখতে চিড়ের মতো চ্যাপ্টা, পাতলা এবং আলোকরশ্মি প্রতিফলিত হয়, সেই মুক্তা ধারণ করলে ধারণকারীর জীবনে এমনকি দুর্নাম বদনাম রটে ও কুফল বৃদ্ধি পায়, অবশেষে আত্মায়ের আঘাতে মৃত্যুবরণ করতে দেখা যায়। প্লক দোষযুক্ত মুক্তা, আঁকা বাঁকা, এবড়ো থেবড়ো, দেখতে ভয়ঙ্কর বলে মনে হয়, জ্যোতিহীন, এরূপ মুক্তা বর্জনীয়, নচেৎ অর্থ সম্পদ সম্পত্তি বিনাশ ছাড়াও জলযান দুর্ঘটনায় নিমজ্জিত হবার ভয় থাকে। সুপ্রিয় দর্শক, এবার আসি ত্রিকোণ দোষযুক্ত মুক্তা, যদি মুক্তাটি তিন কোণা বিশিষ্ট হয়। ত্রিকোণ বা ত্রিভুজ আকৃতির মুক্তা কোনো প্রকারেই শুভ ফল প্রদান করে না, বরং ধারণকারীর সহায় সম্পত্তি, বন্যা, ভূমিকম্প, নদী ভাঙ্গন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মন ভিন্ন দিকে ধাবিত হয়, সর্বদা অশুভ চিন্তা চেতনায় মত্ত করে রাখে আপনার মানসিক অবস্থা। এবার আসি কালো দাগযুক্ত মুক্তা, কালো বিন্দু বা দাগযুক্ত মুক্তা ধারণকারীর বাত, পিত্ত, কফ প্রভৃতি বৃদ্ধি পায়, এমনকি দাঁতে পায়রিয়া ও পেটের গোলমাল সহ নানান রোগে আক্রান্ত হতে দেখা যায়। কৃষ্ণ বর্ণ দোষযুক্ত মুক্তা, একদিক কালো অপর দিকে বাদামি বা অন্য রং হলে সেই মুক্তা ধারণে নানান প্রকার শরীর পীড়া, অর্থক্ষতি, শত্রু ও বিরোধী পক্ষের ষড়যন্ত্রে পড়ে কারাবাস ভোগ করতে হয়। শুক্তি লগ্ন বা দোষযুক্ত মুক্তা, অনেক সময় মুক্তার দেহে ঝিনুকের মাংসপিণ্ড লেগে থাকে, এরূপ মুক্তা ধারণে শরীরের বল বীর্য লোপ পায়, এমনকি নানান রোগে আক্রান্ত হতে হয়। তবে ওই মুক্তার গা থেকে শুকনো মাংসপিণ্ডের অংশ কেটে বা পালিশ করে বাদ দিলে কিন্তু ওই দোষটা নষ্ট হয়। এবার আসি ত্রিবৃত্ত দোষযুক্ত মুক্তা, যে মুক্তার উপরে শঙ্খের গোড়ার ন্যায় প্যাঁচের মতো থাকে বা বৃত্তের মতো দাগ থাকে, সেই মুক্তা ধারণে সৌভাগ্য বিদূরিত হয় ও সুখের সংসারে অশান্তির অনল জ্বলে ওঠে। সুপ্রিয় দর্শক, এবার আসি সমতল তল সমতল দোষযুক্ত মুক্তা, যে মুক্তার উপরের অংশ সুগোল এবং তলা কেটে বা ঘষে সমতল করা, সে মুক্তা অতীব অশুভ ফলদায়ক, এরূপ মুক্তা বর্জন করা উচিত। মুক্তার নিচের দিকে প্যাঁচের মতো থাকলে শুভ এবং দোষমুক্ত। এবার আসি জঠর ছায়া দোষযুক্ত মুক্তা, যে সকল মুক্তার মধ্যে নানান রং বেরঙের ছোপ, দাগ বা ছায়া থাকে, সেই মুক্তা বর্জনীয়, নচেৎ এই মুক্তা ধারণকারী দুর্ঘটনায় পতিত হতে পারে। মাছের চোখের মতো মুক্তা, যে মুক্তা দেখতে মাছের চোখের ন্যায়, সেই মুক্তা অবশ্যই বর্জনীয়, এরূপ মুক্তা ধারণকারীর বংশনাশ হয় অথবা বিকলাঙ্গ শিশুর জন্ম নিতে পারে, এমনকি সেই শিশুর সুস্থতার জন্য স্থাবর অস্থাবর ধন সম্পদ সম্পত্তি পর্যন্ত বিনষ্ট হতে পারে। প্রিয় দর্শক, আমার মুক্তা বিষয়ক চন্দ্রের রত্ন মুক্তার বিষয়ক ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই প্রত্যাশায়, এবং আপনাদের মূল্যবান অর্থ যেন এই রত্নপাথর কিনে নষ্ট না হয় তার জন্য আপনারা আমার এই রত্ন বিষয়ক ভিডিওগুলো দেখবেন যে আপনারা অতি সহজে সঠিক রত্নটি চিনতে পারবেন, অর্থাৎ আর জীবনে রং নাম্বারে ডায়াল করতে হবে না। ভালো থাকুন এই প্রত্যাশায়।